নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আলোচনা করবো আজকে আমাদের লুসেন জিকের 4th লেকচারের মাধ্যমে। আমরা লুসেন জিকে সিরিজ করছি ইন্ডিয়ান পলিটি থেকে। তো আমাদের যে কনস্টিটিউশন বিভিন্ন দেশের থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। আমাদের যে কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশন বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান, এবং এই বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান শুধুমাত্র একটা দেশের থেকে নয়, অনেকগুলি দেশ, জাপান, ফ্রান্স, সাউথ আফ্রিকা, ওয়েমার, সোভিয়েত রাশিয়া, তখন ছিল ইউএসএসআর, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউএসএ, ব্রিটেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভালো দিকগুলো নিয়ে নিয়ে আমাদের এই সংবিধান তৈরি হয়েছে। তো তার মানে এটা নয় যে আমাদের সংবিধান চারিদিক থেকে চুরি করা, কেননা আমাদের সংবিধান ধরুন খুব একটা ইউনিক করা হলো, কিন্তু ইউনিক করার জন্য এই সমস্ত ভালো ভালো দিকগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সে জিনিসের কিন্তু কোনো রকম মূল্য থাকে না। আমরা যদি সমস্ত ভালো দিক নিয়ে নিই তাহলে কোনো না কোনো সংবিধানের মধ্যে এই ভালো দিকগুলো কিন্তু আমরা এমনিতেই পেয়ে যাব, কারণ আমাদের স্বাধীনতা কিন্তু অনেকটা পরে এসছে এইসব দেশের থেকে তুলনায়। তো চলুন আজকে আমরা সমস্ত জানবো, আমাদের সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন জানবো, ভারতের সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে, কোন পয়েন্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, জুডিশিয়ারি কোথা থেকে নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে, রাজ্যপাল কোথা থেকে নেওয়া হয়েছে, প্রেসিডেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে, সমস্ত কিছু জানবো। তো চলুন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান। তো প্রথমে আপনারা এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার আপনারা কালেক্ট করতে পারেন। তো চলুন প্রথমেই আমরা আমাদের যে কনস্টিটিউশন কোন কোন দেশের থেকে নেওয়া হয়েছে তার আগে 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কী কী নেওয়া হয়েছিল সেগুলো জেনে নেব। তো আমাদের যে এই কনস্টিটিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে এমার্জেন্সি প্রভিশন নেওয়া হয়েছিল। আর্টিকেল 352, 356 এবং 360-এ কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং সে পাওয়ার কিন্তু প্রেসিডেন্টের কাছে দেওয়া রয়েছে। তো এই যে এমার্জেন্সি প্রভিশন এগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া। তারপর পাবলিক সার্ভিস কমিশন, এই যে বর্তমানে ইউপিএসসি পরীক্ষা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তারপরে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এই যে পাবলিক সার্ভিস কমিশন এটাও কিন্তু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া। জুডিশিয়ারি সিস্টেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া। ফেডারেল সিস্টেম এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া এবং অফিস অফ গভর্নর এটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া। তো নেক্সট দেখা যাক ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে। রিটসগুলো আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। রিট কি? আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, এই যে ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করার জন্য আমাদের সুপ্রিম কোর্টের আর্টিকেল 32 এবং হাই কোর্টের আর্টিকেল 226 দ্বারা কিন্তু এই দুটি কোর্ট রিট জারি করতে পারে, অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেকশনের জন্য এই রিট জারি করা যেতে পারে। তো এই রিট 5 ধরনের হয়, সেই রিট নিয়ে আমি ডিটেলস লেকচার নিয়েছি ইন্ডিয়ান পলিটি ফ্রম এম লক্ষ্মীকান্তের সিরিজে। আপনারা রিট সম্পর্কে ডিটেলসের তথ্য জানতে পারবেন, ওই প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। তো কিংবা রিট ফ্রম এগিয়ে চলো আপনারা যদি এটাও সার্চ করেন তাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই যে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এই রিটটা নেওয়া হয়েছে, রিটসগুলো নেওয়া হয়েছে। তারপরে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটাও কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ এটাও কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। দেখুন আমাদের যে কনস্টিটিউশন, এখানে রাজ্য একটা স্টেটের আন্ডারেই কিন্তু রাজ্যগুলো রয়েছে, স্টেটের আন্ডারে রাজ্য নয়, আমাদের দেশের আন্ডারে রাজ্যগুলো রয়েছে, দেশের সেন্ট্রালের আন্ডারে প্রত্যেকটা স্টেট রয়েছে। আমাদের মূল যে পাওয়ার সেটা কিন্তু কেন্দ্রীভূত রয়েছে সেন্ট্রালে এবং তার আন্ডারে রাজ্যগুলোর কাছে পাওয়ার অনেকটা কম রয়েছে। কিন্তু আপনারা যদি ইউএসএর দেখেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দেখেন, সেখানে কিন্তু সেন্ট্রালের থেকে রাজ্যের হাতে বেশি পাওয়ার। তো সেক্ষেত্রে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ, সেখানে কিন্তু দুই ধরনের সিটিজেনশিপ, রাজ্যের একটা সিটিজেনশিপ এবং দেশের একটা সিটিজেনশিপ। তো কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশনে দেখা যায় যে ওখানে সিঙ্গেল সিটিজেনশিপ, শুধুমাত্র একটা দেশ, অর্থাৎ ভারত মানে ভারতেরই সে অধিবাসী। তো তেমনই কিন্তু ভারতেও সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে। পার্লামেন্টারি প্রিভিলেজগুলো নেওয়া হয়েছে। পার্লামেন্টারি প্রিভিলেজ পরে একদিন আলোচনা করবো, অলরেডি আমি আলোচনা করেছি এম লক্ষ্মীকান্তের সিরিজে। তারপর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখান থেকে ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছে। আমাদের যে মৌলিক অধিকার, যে অধিকারগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না, আমাদের যে বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, তারপরে সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট। জুডিশিয়াল রিভিউ, দেখুন আর্টিকেল 13-এ কিন্তু জুডিশিয়াল রিভিউ সম্পর্কে বর্ণনা করা রয়েছে এবং অন্যান্য অনেক আর্টিকেলেই কিন্তু জুডিশিয়াল রিভিউ সম্পর্কে অনেক তথ্য দেওয়া রয়েছে। কিন্তু জুডিশিয়াল রিভিউ ব্যাপারটা কি? ধরুন কোনো একটা কেসে কোনো একটা রায় দেওয়া হলো, সেই রায়টা কি সঠিক দেওয়া হলো, সেই রায়টাকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু আবার একবার চেক করে দেখতে পারে
এই ব্যাপারটাই কিন্তু জুডিশিয়ালি রিভিউ করা হচ্ছে ব্যাপারটাকে। তারপরে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, আর্টিকেল 61 যেমন ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট থেকে, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া। রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ, এটাও কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া। তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেরা কিন্তু সর্বশক্তিমান নয়, তাদেরও কিন্তু রিমুভ করা যেতে পারে। তো এটা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া। নেক্সট রয়েছে আয়ারল্যান্ড রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আয়ারল্যান্ড থেকে। আমি একটা জিনিস বলে দিই, পরবর্তী যে পরীক্ষা আছে স্পেশালি WBCS, UPSC এবং সামনে যে কটা পরীক্ষা আসছে, আমার মতো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন আসতে পারে। জুডিশিয়ারি থেকে কোশ্চেনের মাত্রাটা বাড়িয়ে দেবে, তার কারণ রিসেন্টলি একটা কেস চলছে, কোর্টকে অবমাননার দায় কিন্তু কুলভূষণ যাদবকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন এই নিয়ে বিতর্ক চলছে, সুপ্রিম কোর্টে এখনও রায় দেয়নি এই সম্পর্কে, এখন কিন্তু সুপ্রিম কোর্টে খুব কেস চলছে। তো এই জন্যে কিন্তু আপনারা কেসটা সম্পর্কে সম্পূর্ণ জেনে নেবেন, কন্টেম্প্ট অফ সুপ্রিম কোর্ট এটা জেনে নেবেন সম্পূর্ণ। তো খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, আমি দরকার হলে আমি একটা ভিডিও করে দেবো। তো আয়ারল্যান্ড থেকে কী নেওয়া, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ একটা রাজ্যকে কী কী পলিসির দ্বারা চালানো যেতে পারে সেই পরামর্শ কিন্তু এই ডিপিএসপির মাধ্যমে দেওয়া রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তারপর মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হবে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের দ্বারা, কিন্তু এটা কিন্তু আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া। তারপর মেম্বার্স নমিনেশন টু দ্য রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট, তো রাজ্যসভাতে প্রেসিডেন্টের দ্বারা মনোনীতভাবে কিছু সদস্য যুক্ত হতে পারেন, তো সেক্ষেত্রে সেটাগুলোও কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া। তারপর কানাডা থেকে নেওয়া ফেডারেলিজম উইথ স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট, আর পর অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, তারপরে সেন্ট্রাল অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ দ্য স্টেট, তারপর রেসিডুয়ারি পাওয়ার ভেস্ট উইথ দ্য সেন্টার। যেমন ধরুন ফেডারেলিজম, ইউনিটারি আর ফেডারাল স্ট্রাকচার, আমাদের কিন্তু ইউনিটারি আর ফেডারাল দুটোই, কিন্তু ইউনিটারি অর্থাৎ শুধুমাত্র পাওয়ার সেন্ট্রালের কাছে থাকবে, আর ফেডারাল দুটো ক্ষেত্রে কিন্তু পাওয়ার থাকবে। এখানে একটা জিনিস বলি, আমাদের যে ভারতের যে কনস্টিটিউশন, এটা কখনো ফেডারাল কখনো ইউনিটারি। তো যখন এমার্জেন্সি তখন কিন্তু সমস্ত ক্ষমতা ইউনিটারি হয়ে যায়, কিন্তু বাকি সময় কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেটা কিন্তু ফেডারেল হিসেবেই থাকে। তারপর অ্যাডভাইজারি জুডিশিয়াল অফ সুপ্রিম কোর্ট, তারপর সেন্ট্রাল গভর্নরদের অ্যাপয়েন্ট করে, সেগুলো কিন্তু আমাদের প্রেসিডেন্ট কিন্তু গভর্নরদের অ্যাপয়েন্ট করে সেগুলো। তারপর রেসিডুয়ারি পাওয়ার উইথ দ্য ভেস্ট উইথ দ্য সেন্টার, এগুলো রয়েছে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, আমাদের 3টে লিস্ট রয়েছে, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট এবং কনকারেন্ট লিস্টে কতগুলি করে বিষয় রয়েছে, খুব ইম্পর্টেন্ট। তারপর ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, আমি প্রতি সময়ই এই কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট এবং সেন্ট্রাল লিস্ট সম্পর্কে বলতে থাকি, তো যাতে মনে থেকে যায়। তারপর জয়েন্ট সিটিং অফ দ্য 2 হাউস অফ পার্লামেন্ট, তো রাজ্যসভা এবং লোকসভার যদি কোনো সময় মতের মিল না হয়, তখন কিন্তু দুটো সভাকে একসাথে ডাকা হয়, ডেকে বসানো হয়, আলাপ আলোচনা করা হয়, সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া, জয়েন্ট সিটিং অফ দ্য 2 হাউস অফ পার্লামেন্ট। তারপর রয়েছে জার্মানি থেকে কি নেওয়া, ওয়েমার কনস্টিটিউশন বা জার্মানি থেকে নেওয়া হয়েছে সাসপেন্স অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সির সময় দুটি ফান্ডামেন্টাল রাইট ছাড়া কিন্তু সমস্ত ফান্ডামেন্টাল রাইটকেই কিন্তু সাসপেন্ড করা যায়। তো কী কী, দুটো ফান্ডামেন্টাল রাইট টু লাইফ অর্থাৎ বেঁচে থাকার অধিকার এবং কোনো রকম প্রমাণ ছাড়া গ্রেপ্তারের অধিকার, এই দুটো ফান্ডামেন্টাল রাইট ছাড়া কিন্তু সমস্ত ফান্ডামেন্টাল রাইট আমাদের এমার্জেন্সির সময় বাতিল হয়ে যায়। তারপর রয়েছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, তখন কিন্তু রাশিয়া হয়নি, 1991 সালে রাশিয়া হবে, কিন্তু ইউএসএসআর যখন আমাদের কনস্টিটিউশন গঠিত হয়েছিল তখন ওখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। তবে একটা ক্রিটিসিজম ওটা, ফান্ডামেন্টাল ডিউটিকে কিন্তু আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল, ফান্ডামেন্টাল ডিউটি যদি পালন করা না হয়, শাস্তির ব্যবস্থা করা উচিত হলে সেটা কিন্তু আমাদের সমাজকে আরও বেটার করতে পারত। তারপর দ্য আইডিয়াস অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, এগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে নেওয়া। নেক্সট রয়েছে ফ্রান্স থেকে কি নেওয়া, আইডিয়া অফ লিবার্টি অর্থাৎ স্বাধীনতার আইডিয়া, ইকুয়ালিটির আইডিয়া, ফ্র্যাটার্নিটির আইডিয়া এবং রিপাবলিকের আইডিয়া, এগুলো কিন্তু ফ্রান্স থেকে নেওয়া। তারপর রয়েছে সাউথ আফ্রিকা থেকে অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের 368 এই যে আর্টিকেল, এই আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে, কিন্তু 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস কেরল গভর্নমেন্টের কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে, কিন্তু কনস্টিটিউশনকে অ্যামেন্ড করলেও তাকে তার বেসিক স্ট্রাকচারকে অপরিবর্তিত রাখতে হবে। তো এটা কিন্তু সাউথ আফ্রিকাতে নেওয়া। তারপরে ইলেকশন অফ মেম্বার অফ দ্য রাজ্যসভার মেম্বারদের ইলেকশন, সেটাও কিন্তু সাউথ আফ্রিকা থেকে নেওয়া। নেক্সট এবং ফাইনাল যেটা রয়েছে সেটা হলো জাপানের কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে, জাপানের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এটা কিন্তু জাপানের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আজকে টোটাল ছোট্ট ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে জানলাম কোন কনস্টিটিউশন থেকে বা কোন দেশের কনস্টিটিউশন থেকে কোন কোন ফ্যাক্টগুলো বা কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনে যেগুলো আছে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই সিরিজ আমি কমপ্লিট করে দেবো, এর পাশাপাশি আমার ইকোনমিক্সের সিরিজ চলছে, ডব্লিউবিসিএসের জন্য জিওগ্রাফি সিরিজ চলছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমি কভার করে দিয়েছি, জিওগ্রাফি সিরিজ বলতে ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজ চলছে। তারপরে ইকোনমিক্সের সিরিজ অনেকটা এগিয়ে গিয়েছি আমরা, অনেকটা বলতে ব্যাঙ্কিং সিস্টেমের অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, আর 4 থেকে 5টা লেকচারের মাধ্যমে হয়তো ব্যাঙ্কিং সিস্টেম কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরে আমাদের লক্ষ্মীকান্তের সিরিজ কিন্তু কমপ্লিট করা রয়েছে, পলিটিক্স সিরিজ। তারপরে হিস্ট্রির যে লুসেন জিকে, অ্যাকচুয়ালি লুসেন জিকে নয়, আমি লুসেন জিকে টাইটেল দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি বেসিক হিস্ট্রিটা কভার করেছি। তো বেসিক ফ্যাক্টগুলো, হিস্ট্রির বেসিকটা কিন্তু কভার করেছি। ডব্লিউবিসিএস প্রিলিমস কিন্তু ওই হিস্ট্রি পড়ে অনায়াসে অনেকটাই কভার হয়ে যাবে, কিন্তু ডব্লিউবিসিএস মেন্সের জন্য আরও অনেকটা পড়তে হবে, এবং অন্যান্য ছোটোখাটো পরীক্ষায় কিন্তু ওই হিস্ট্রি এনাফ। তো দেখতে পারেন ওগুলো সমস্ত প্লেলিস্ট কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আপনারা আমার প্লেলিস্টে গিয়েও কিন্তু সার্চ করতে পারেন। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।